বাঙালিদের সবার প্রিয় দীঘা। বাজেট ফ্রেন্ডলি টিপস, দীঘার লুকানো কিছু স্পট, 2 নাইটস 3 ডেজের একটি সুন্দর ট্যুর প্ল্যান, সব পাবেন আজকের ভিডিওটিতে। স্কিপ করলে কিন্তু মিস করবেন। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। দীঘা নামটা প্রতিটি বাঙালির হৃদয়ে জুড়ে রয়েছে এক অন্যরকম অনুভূতি, যেখানে প্রতিটা ঢেউ তোমাকে জড়িয়ে ধরে বলে, চলো একটু শান্ত হই। দূরে বহু দূরে বাংলার বুকে শায়িত এক শান্ত সমুদ্রবেলা দীঘা। কিভাবে আসবেন এখানে, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সব তথ্যই পাবেন আজকের ভিডিওটিতে। প্রথমেই বলি, দীঘা আপনারা কিভাবে পৌঁছাবেন। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে প্রতিদিন হাওড়া থেকে সকাল 6:45 হাওড়া স্টেশন ছেড়ে দীঘা আসছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এছাড়াও প্রতিদিন হাওড়া ছাড়ছে দুপুর 3:05 22897 কান্ডারি এক্সপ্রেস। এছাড়াও দুটি ট্রেন রয়েছে সাপ্তাহিক ট্রেন। সাঁতরাগাছি জংশন থেকে শনিবার সকাল 9:10 ছাড়ছে 02847 দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল। আবার রবিবারও সেম ট্রেনটি ছাড়ছে সকাল 8:10, যার নাম্বার 02897। তবে বেস্ট ট্রেন ওই সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস, কারণ এই ট্রেনটি হাওড়া ছেড়ে সকাল 10:05 মধ্যেই পৌঁছে দেয় দীঘায়। তবে এই সময়ে যে কোনো জায়গা থেকেই দীঘা যাওয়া খুব সহজ, কারণ দীঘা যাওয়ার জন্য মোটামুটি সব জায়গা থেকেই বাস পাওয়া যায়। আর যেহেতু আমার বাড়ি পায়রাডাঙ্গা, নদিয়ার পায়রাডাঙ্গায়, আমার এখান থেকে হাওড়া যেতে বেশ খানিকটা সময় লাগে। সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরাও সম্ভব নয়, তাই আমরা এবার দীঘা আসার প্ল্যান করেছিলাম বাসে করে। আমরা বাস ধরেছিলাম কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন থেকে। সকাল 6:30 আমাদের বাস ছেড়েছিল। বাস ছাড়ে কাঁচরাপাড়া রেল স্টেশনের ঠিক বাইরে থেকে। আমরা এই বাসের টিকিট করেছিলাম কাঁচরাপাড়া রেল স্টেশনের বাইরেই রাজ ট্রাভেলস থেকে। রাজ ট্রাভেলসের সামনে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, ডাইরেক্ট এখানে ফোন করে কিন্তু বাস বুকিং করা যায়। আমাদের বাস ছিল মণিকাঞ্চন গোল্ড, যেটি একদম টাইমলি চলে এসেছিল। সম্পূর্ণ বাসটিতে রয়েছে এসি চেয়ার কার, আর আমাদের ভাড়া পড়েছিল 350 টাকা। আর দীঘা পৌঁছানোর সময় ওই সকাল 11:30। বাস আমাদের ছেড়ে দিয়েছিল একদম টাইমলি। আমরা বেলা 11:30 সময় এসে পৌঁছালাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। আর দীঘা ট্যুরের আমাদের প্রথম দিন শুরু হলো এই বাস স্ট্যান্ড থেকেই। দীঘাতে আমরা হোটেল বুক করে আসিনি, আর বরাবরের পছন্দের জায়গা হলো আমার ওল্ড দীঘা। তাই আমার পছন্দ হলো ওল্ড দীঘাতে আমরা যাব ফার্স্ট সি হকে। সি হকে যদি রুম পাই তাহলে আমরা সেখানেই থাকবো ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে। তাই আমরা টোটো ধরে সোজা চলে এলাম হোটেল সি হকে। হোটেল সি হকে আমরা রুম পেয়ে গেলাম। এই হোটেল সি হকের মধ্যে সোজা গেলেই সমুদ্র। আর আমাদের রুমটি হলো ডান দিকে, ওই যে ছোট্ট যে বিল্ডিং মতো দেখা যাচ্ছে তার নিচের ফ্লোরে। হোটেল সি হক পছন্দ হওয়ার কারণই এটা। এখানে থাকলে আপনারা থাকতে পারবেন একদম সমুদ্রের পাশে। যদিও আমরা যে রুমটি নিয়েছি সেই রুম থেকে সমুদ্র দেখতে পাওয়া যাবে না, কিন্তু রুম থেকে বেরিয়েই পাশে সমুদ্র। আর এই হলো আমাদের রুম, যথেষ্ট স্পেসিয়াস। সামনে বড় একটা কিং সাইজের খাট, 3 থেকে 4 জন তো অনায়াসে থাকতে পারবে। টিভি চলছে, আর এখানে সোফা রয়েছে বসার জন্য। এখানে চা, বা আপনি ঘরে যদি রুম সার্ভিসের মাধ্যমে খাবার খান সেটাও করতে পারেন, বা ল্যাপটপে যদি কাজ করতে চান সেই জায়গাটাও এখানে করা রয়েছে। আর রুমটির ঠিক বাঁ দিকে এই জায়গায় একটা আলাদা অংশ রয়েছে, যেখানে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে ওয়ার্ড্রব, যেখানে আপনারা জামাকাপড় থেকে আপনারা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারবেন। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটিও কিন্তু যথেষ্টই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই সমগ্র ঘরের যে ইন্টেরিয়ার সেটা কিন্তু একদম খারাপ নয়, যথেষ্টই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল সি হকের এই রুমটির ভাড়া আমাদের পড়েছিল 1400 টাকা, ইনক্লুডিং অল ট্যাক্স। আমি প্রথমে এখানে বুক করার জন্য কলকাতা বুকিং অফিসে ফোন করেছিলাম, যার ফোন নাম্বার আমি অন স্ক্রিনে শেয়ার করছি। সেখানে ফোন করে আপনারা কিন্তু এখানে রুম বুকিং করতে পারেন। তবে সব রুম কিন্তু কলকাতা বুকিং অফিসে থাকে না, কিছু রুম অন দ্য স্পটের জন্য থাকে, অর্থাৎ স্পটে এসেই তবে বুক করতে হবে। হোটেল সি হক ছাড়াও ওল্ড দীঘায় সমুদ্রের কাছাকাছি থাকার বেশ কিছু হোটেলের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি অন স্ক্রিনে শেয়ার করছি, আপনাদের কাজে লাগতে পারে। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একদম সঠিক এবং জেনুইন ফোন নাম্বার শেয়ার করবার জন্য, তবুও আপনারা যদি পারেন একটু চেক করে নেবেন। তাহলে প্রথম দিনে আমরা দুপুর 12টার সময় এসে পৌঁছলাম হোটেল সি হকে। প্রথমে রুম নিলাম, সোজা আমরা পৌঁছে গেলাম লাঞ্চ করবার জন্য। হোটেল সি হকের বাইরে
এরকম অনেক রেস্টুরেন্ট রয়েছে, ধাবা রয়েছে, আপনারা যে কোনো একটিতে আপনারা কিন্তু লাঞ্চ করতে পারেন। আমরা করেছিলাম পাঞ্জাবি ধাবা থেকে। এখানে আমরা এক থালি নিয়েছিলাম, পড়েছিল 70 টাকা করে। খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ছিল। লাঞ্চ করার পর আমরা সিওয়াক হোটেলে ফিরে প্রায় 30 মিনিট রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের জন্য। অনেকের মনেই কিন্তু ভ্রান্ত ধারণা রয়েছে যে নিউ দীঘা ছাড়া ওল্ড দীঘায় কিন্তু স্নান করা সম্ভব নয়। তবে ওল্ড দীঘাও কিন্তু একটা সুন্দর বিচ রয়েছে, যেখানে গিয়ে আপনারা দারুণ স্নান করতে পারবেন। হোটেল সিওয়াক থেকে বেরিয়েই বাঁদিকে মাত্র 2-3 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই অপূর্ব সুন্দর বিচটিতে। প্রথম দিনে এসে আর সাইট সিন নয়, আজকে পুরো সমুদ্রে গা ভাসিয়ে দিয়ে আমরা অনেক এনজয় করলাম, অনেকটা সময় ছিলাম সমুদ্রে। আমরা অনেক সময় এনজয় করার পর আমরা হোটেল সিওয়াকে এসে অনেকটা সময় রেস্টও নিয়েছিলাম। এই হোটেল সিওয়াকের মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা রয়েছে, ফলে বিকাল থেকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। সন্ধ্যা পার হতেই আমরা চলে এলাম ওল্ড দীঘা সি বিচের মূল আকর্ষণের জায়গায়, যে জায়গাটি সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। মূলত যারা নিউ দীঘায় থাকে তারাও কিন্তু এই বিকালবেলার পরে চলে আসে ওল্ড দীঘায় এই সৌন্দর্য উপভোগ করবার জন্য। ওল্ড দীঘার এই জায়গাটা চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখুন। চারিদিকটা ঘুরিয়ে দেখতে অনেকটা সময় লাগবে। সঙ্গে এর পাশে রয়েছে একটা বড় মার্কেট, যে মার্কেটে কিন্তু আপনারা কেনাকাটি করলেও করতে পারেন। এছাড়া খাবারের দোকান এখানে প্রচুর রয়েছে, পাপড়ি চাট, ফুচকা থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু সেরেই ফেলতে পারেন এখানে। আর এই সমুদ্রের পাশে বসে সমুদ্র দেখতে দেখতে অনেকটা সময় কাটাতে পারবেন এখানে। আজকে ডিনারে আমরা অর্ডার করেছিলাম রুটি এবং চিকেন ভর্তা, খেতে যথেষ্টই ভালো ছিল। ডিনার করে আমরা ফিরে এলাম হোটেলে, আর আমাদের শেষ হলো আমাদের ট্যুরের প্রথম দিন। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, আর সকালবেলায় আমি চলে এসেছি একদম সমুদ্রের ধারে। সানরাইজ যদি দেখা যায় সেই আশায়, তবে আকাশ মেঘলা থাকায় সে আশা পূর্ণ হলো না, যদিও সামনের সমুদ্র দেখতে লাগছে অসাধারণ। আমরা হোটেল সিওয়াকের মধ্যে যে রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করিনি, খুব কস্টলি বলে। বাইরের যে হোটেল বা ধাবাগুলো রয়েছে সেখানটা অনেকটা চিপ, তাই আমরা সেখান থেকেই খাওয়া দাওয়া করেছিলাম। আর আজকের দ্বিতীয় দিনের ব্রেকফাস্টও আমরা সেইখান থেকেই করব। আমরা সকালে ব্রেকফাস্ট সারলাম পাঞ্জাবি ধাবা থেকে। আমরা নিয়েছিলাম ব্রেড অমলেট এবং লুচি তরকারি, যার টেস্ট আমার কিন্তু অসাধারণ লেগেছিল। ব্রেকফাস্ট করে আমরা 15 মিনিট পরে বেরিয়ে পড়লাম সাইট সিন করবার জন্য। সাইট সিন আপনারা টোটো, অটোর মাধ্যমেও করতে পারেন, তবে আমরা একটা ছোট গাড়ি বুক করেছিলাম। আজকের দিনে আমরা যে পয়েন্টগুলো দেখব তার জন্য গাড়ি ভাড়া পড়েছে 900 টাকা। প্রথম গন্তব্য হলো জাহাজ বাড়ি। এই জাহাজ বাড়ির মধ্যে কিন্তু 70 শো হয়, আপনারা কিন্তু অবশ্যই ঢুকে সেটা দেখতে পারেন। আমি ভিতরে প্রবেশ করিনি, কারণ এই দীঘায় কিন্তু আমার অনেকবার আসা হয়, অলরেডি আমি এটা দেখে ফেলেছি আগে, তাই এই মুহূর্তে প্রবেশ করলাম না। আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী পয়েন্টের দিকে। চলে এলাম দীঘার রাষ্ট্রীয় কাজু বাগানে। রাস্তার দুপাশে যে সমস্ত গাছগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু কাজু গাছ। কাজু বাগান থেকে অল্প দূরত্বেই চলে এলাম রাধা গোবিন্দ মন্দিরে। এই হলো রাধা গোবিন্দ মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের এই গেটের ভিতরে প্রবেশ করলেই মোবাইল ফোনের অ্যালাউ নেই, তাই আর ভিতরে দেখাতে পারলাম না। রাধা গোবিন্দ মন্দির দেখার পরের গন্তব্য হলো আমাদের তালসারি। রাধা গোবিন্দ মন্দির থেকে খুব একটা দূরে নয়, খুব দ্রুতই আমরা এসে পৌঁছালাম তালসারিতে। সামনে তালসারি সমুদ্র সৈকত। এই তালসারির বৈশিষ্ট্য হলো এখানেই সুবর্ণরেখা নদী সাগরে এসে মিলিত হয়েছে, আর সেই মিলনস্থল দেখতে হলে আপনাকে জোয়ারের সময় নৌকায় করে পৌঁছাতে হবে সেখানে, আর যদি জোয়ার না থাকে তাহলে হেঁটে পৌঁছাতে হবে। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন ভাটা চলছিল, কিন্তু জোয়ারের জল হালকা হালকা প্রবেশ করতে শুরু করেছে, মানে খুব তাড়াতাড়ি জোয়ার শুরু হয়ে যাবে। তবুও এই যে সামনের জায়গাটা হেঁটে যাওয়া যায়, কিন্তু যখন জোয়ার আসবে তখন এই সমগ্র জায়গাটায় কিন্তু জলে ভর্তি হয়ে যাবে। এখানে ভাটার সময় বাইক রাইডিং হয়, তবে এই মুহূর্তে বন্ধ রয়েছে, কারণ জল ঢুকতে শুরু করেছে। তার জন্য আমরা হেঁটে ওপারে যাব, খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে, না হলে জল খুব বেড়ে যাবে। এপারে অনেক মাছের ট্রলার দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যদি খুব সকালে আসা যায় তাহলে আপনারা এখানে কিন্তু প্রচুর মাছও দেখতে পাবেন। আর বীজটির সৌন্দর্য সত্যি অসাধারণ, অপরূপ সৌন্দর্য।
মেয়েদের এখানকার সৌন্দর্য এত ভালো লেগেছে যে জোর করে কিছুতেই আনতে পারছিলাম না। ফলে যতটা তাড়াতাড়ি ফিরে যাব ভেবেছিলাম ততটা তাড়াতাড়ি ফেরা সম্ভব হলো না। ফেরার পথে এসে দেখি জল অনেকটাই বেড়ে গিয়েছে, তবে হেঁটে পার হওয়া যাচ্ছে। আর একটু সময় পার হলে এখানে জল কিন্তু আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু নৌকা নিয়েই পারাপার করতে হবে, হেঁটে আর পারাপার করা যাবে না। তালসারি দেখে তালসারির খুব কাছেই অবস্থিত চন্দনেশ্বর মন্দিরে আমরা চলে এলাম। উড়িষ্যার বালেশ্বর জেলার মধ্যে অবস্থিত এই চন্দনেশ্বর মন্দির। আসলে চন্দনেশ্বর মন্দির হলো একটি শিব মন্দির। যেটি খুব একটা বেশি দূরে নেই। খুব তাড়াতাড়ি আমরা এসে পৌঁছালাম সমুদ্র সৈকতে। সমুদ্রে যাওয়ার সময় রাস্তার দুপাশে অনেক দোকানপাট গড়ে উঠেছে। আর এই হলো উদয়পুর সমুদ্র সৈকত, যেখানে এই সমুদ্রের মধ্যেই আপনারা বিভিন্ন দোকানপাট দেখতে পাবেন। আর রয়েছে এখানে মানুষের ঢল। জোয়ার এই মুহূর্তে চলছে। তবে এখানে আপনারা সমুদ্রের মধ্যে চেয়ারে বসে একটা অসাধারণ অভিজ্ঞতা করতেই পারেন। গাড়িতে ঘোরার আজকে আমাদের শেষ ঠিকানা ওশিয়ানা বিচ, যেটি দীঘার বর্তমানে একটি নতুন সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাবার রাস্তাটিও অসাধারণ, আপনাদের ভালো লাগবে। এবং এই সমুদ্র সৈকতে যাবার সময় যে রাস্তাটি পড়বে সেটা আপনাকে একদম পুরাতন দীঘার কথা মনে করাবে, পুরাতন তালসারির কথা মনে করাবে। এখানে এখনো পর্যটকদের ভিড় তেমনভাবে গড়ে ওঠেনি। খুব সুন্দর নিরিবিলিতে অবস্থিত এই বিচে কিন্তু অনেকটা সময় কাটাতে দারুণ লাগবে। চারিদিকের ভিউ সত্যি অসাধারণ। ডান দিকে দূরে ওই উদয়পুর সি বিচ, আর এই হলো ওশিয়ানা সি বিচ। এটি বর্তমানে নতুনভাবে গড়ে উঠেছে এবং এখানকার চারিদিকের অসাধারণ পরিবেশ, চারিদিকে সবুজ বন এবং তার পাশেই রয়েছে এই অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত। ফেরার পথে ঘুরে দেখে নিন দীঘার জগন্নাথ মন্দির। বর্তমানে জগন্নাথ মন্দিরটি পুরো রেডি হয়ে গেছে, দেখতে কিছুটা সময় লাগবে। সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলে তৈরি এই জগন্নাথ মন্দির প্রায় 40 বিঘা জমির উপরে অবস্থিত। এই 8টা পয়েন্ট দেখতে গাড়ি আমাদের ভাড়া নিয়েছিল 900 টাকা। অটোতে বা যদি আপনারা টোটোতে ঘোরেন তাহলে হয়তো 100 টাকা ভাড়া কমতে পারে, তার বেশি কমবে না। আজ দ্বিতীয় দিনেই বিকালবেলায় আরও 2টো পয়েন্ট দেখবার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম পয়েন্ট হলো অমরাবতী পার্ক। অমরাবতী পার্কে প্রবেশের জন্য টিকিট রয়েছে, 10 টাকা করে পার হেড টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। গ্রুপে ছোট বাচ্চা না থাকলে এই অমরাবতী পার্ক বর্তমানে অতটা আকর্ষণীয় নয়, কারণ এখানে যে রোপওয়ে আছে সেটা বর্তমানে বন্ধ আছে। পার্কের মধ্যে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটা করতে পারেন। এই পার্কের মধ্যে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, বেশ মজা করেছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল। চারিপাশ দিয়ে হাঁটতে, বিভিন্ন জায়গায় রয়েছে ছবি তুলতে ভালো লাগবে। অমরাবতী পার্ক থেকে আমরা চলে এলাম দীঘার আরেকটি নতুন পার্কে, ঢেউসাগর পার্ক, যে পার্কটি একদম সমুদ্রের ধারে অবস্থিত। সন্ধ্যার পরে আসলেই এর পার্কটি বেশি ভালো লাগবে, কারণ সন্ধ্যার পরে বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে পার্কটি দারুণভাবে সাজিয়ে তোলা হয়, যেটি এটির আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। ঢেউসাগর পার্কের মধ্যে অনেক কিছু রয়েছে, আপনারা টয় ট্রেনের মজাও নিতে পারেন এই পার্কের মধ্যে। একদম মূল গেট থেকে ভিতরে কিন্তু আপনারা টয় ট্রেনের মাধ্যমে আসতে পারেন, 10 টাকা করে পার হেড টিকিট নেয়। এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে করার জন্য, যেরকম আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটা এই ধরনের অ্যাডভেঞ্চারমূলক অ্যাক্টিভিটিস কিন্তু এখানে হয়ে থাকে। এছাড়াও এখানে একটা লেক মতো করা রয়েছে, যেখানে বড় একটা বোটে করে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন চারিপাশের এই ঢেউসাগর পার্কের অপরূপ সৌন্দর্য। ঢেউসাগর পার্ক দেখে আমরা চলে এলাম নিউ দীঘা বিচে। নিউ দীঘা বিচ কিন্তু সেরকম আড়ম্বরপূর্ণ নয়, বেশ কিছু মানুষজন এখানে বসে আছে, সমুদ্র দেখছে, কিন্তু এই দিকটাতে সেই যে সুন্দরভাবে সাজানো সেরকম ব্যাপারটা নেই। তবে এখানকার যে মার্কেটটা সেটা কিন্তু অনেকটাই বড়। তো আমরা চললাম এখানকার মার্কেটটি দেখতে। নিউ দীঘা বিচেও কিন্তু একটা বিশাল বড় মার্কেট রয়েছে, যে মার্কেটটি ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। আমরা কিছু মার্কেটিং এই নিউ দীঘা মার্কেট থেকেও করেছিলাম। এরপর আমরা হোটেলে ফিরে গেছিলাম। আমরা বাইরে অনেক খাওয়া দাওয়া করার জন্য রাত্রেবেলা সেভাবে ডিনার করিনি। গুড মর্নিং সবাইকে। আজ হলো আমাদের ট্যুরের 3য় দিন তথা শেষ দিন। সকালে ঘুম থেকে উঠতেই বাইরে বেরিয়ে থেকে আকাশ মেঘলা, হালকা ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। যাই হোক, আমরা সকাল 8:30টার সময় চলে এলাম ব্রেকফাস্ট করবার জন্য সমুদ্র রেস্টুরেন্টে। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ডিম পাউরুটি এবং পুরি সবজি।
খাবারের টেস্ট ছিল অসাধারণ। তৃতীয় দিনে আমরা সাইট সিন করার জন্য বের হলাম ব্রেকফাস্ট করার পর, ওই প্রায় বেলা সকাল 9টার সময়। সকালবেলায় মোহনা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আর আমরা সকালবেলায় বেরোয়নি, ওই 9টার সময় বেরিয়েছিলাম। কারণ আজকে আমাদের গন্তব্য হলো নায়ক আলী মন্দির, মোহনা, শঙ্করপুর এবং তাজপুর। এই 4টি স্পট দেখাতে টোটো ভাড়া করেছি। টোটো নেবে 700 টাকা। শঙ্করপুর তাজপুর কিন্তু এই রাস্তা দিয়ে যায়, সোজা এই বরাবর যদি আপনারা এগিয়ে যান তাহলে পৌঁছে যাবেন শঙ্করপুর তাজপুর। আর সামনেই ডান দিকের রাস্তা দিয়ে সামান্য একটু গেলেই আমরা পৌঁছে যাব নায়ক আলী মাতার মন্দির। আগে এই মন্দির পর্যন্ত সমুদ্রে জোয়ারের জল চলে আসতো, এখন আর আসতে পারে না। মন্দিরটি খুব সুন্দর, বেশ কিছুটা সময় কাটানোর জন্য অত্যন্ত নিরিবিলি পরিবেশ, আপনারা দর্শন করতে পারেন। মন্দির দেখে আমরা এগিয়ে চলাম তাজপুরের উদ্দেশ্যে। প্রথমে শঙ্করপুর পড়বে, শঙ্করপুর আমরা ফেরার পথে দেখব। শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত একদম সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভ রয়েছে। এখান দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা, অসাধারণ। সমুদ্রের সৌন্দর্যের দর্শন করতে করতে আপনারা সোজা পৌঁছে যাবেন তাজপুর। দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম তাজপুরে। তাজপুর সমুদ্র সৈকতটি কিন্তু বেশ সুন্দরভাবে সমুদ্র সৈকতের পাশটা সাজানো গোছানো রয়েছে। তাজপুরে চাইলে কিন্তু আপনারা কাছাকাছি কোনো একটা হোটেলেও থাকতে পারেন। এই সমুদ্র সৈকতটিও বেশ সুন্দর, আপনাদের ভালো লাগবে। আপনাদের অবশ্যই সাইট সিনে ঘুরতে আসতে পারেন এই তাজপুর সমুদ্র সৈকতে। নিরিবিলি, এখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু নেই। আমরা যখন এসেছিলাম এই সমুদ্র সৈকতে সম্পূর্ণ ফাঁকা, ভাটা চলছিল আমরা যখন এসেছিলাম, তাই সমুদ্র অনেকটাই দূরে ছিল। তাজপুর সমুদ্র সৈকতে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এলাম শঙ্করপুরে। এই হলো শঙ্করপুর। শঙ্করপুর বিচের ঠিক উল্টো দিকে অনেক হোটেল রয়েছে, আপনারা নিয়ে থাকতে পারেন। আর এই সামনে দিকে শঙ্করপুরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানের প্রতিটা সমুদ্র সৈকতকেই বেশ সুন্দরভাবে সাজানোর জন্য যথেষ্ট পরিকল্পনা দেখা দিয়েছে। শঙ্করপুর বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, প্রচুর মানুষ এখানে আসে। তবে আমরা যখন এসেছিলাম এই শঙ্করপুরে তখন খুব ভিড় ছিল না, বেশ কিছুজন ছিল, তবে ভিড়ের পরিমাণ অনেকটাই কম ছিল। এই হলো সামনের শঙ্করপুর সমুদ্র সৈকত। তবে এখানে আমার যেটা মনে হলো, এই বিচে কিন্তু স্নান করা সম্ভব নয়। হয়তো স্নান করার জায়গা আলাদা থাকতে পারে কোথাও, তবে এখানে কিন্তু স্নান করা সম্ভব নয়। আস্তে আস্তে জোয়ার বাড়ছে এবং সমুদ্রের স্রোতের গতিবেগও বাড়ছে। শঙ্করপুরের এই অসাধারণ সৌন্দর্য দেখে আমরা চললাম আমাদের ট্যুরের শেষ গন্তব্য মোহনা দর্শনের জন্য। এই মোহনায় যদি আপনারা সকালবেলা আসেন তাহলে এখানে প্রচুর মাছ দেখতে পাবেন। এই রাস্তার দুই পাশে শুধু মাছই মাছ দেখতে পাওয়া যায়, যদিও এখনো বেশ কিছু মাছ রয়েছে। মোহনার সৌন্দর্য কিন্তু অত্যন্ত সুন্দর। একটা পাথর রাস্তা সোজা চলে গিয়েছে সমুদ্রের ভিতরে, যার সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হবেন। ডান দিকে বঙ্গোপসাগর আর বাদিক থেকে এসেছে নায়ক আলী নদী, আর এই বঙ্গোপসাগর নদীর এই মিলনস্থলই হলো মোহনা। এখানে প্রচুর পর্যটকদের ভিড় হয়। দীঘা ঘুরতে আসলে মোহনা কিন্তু ভুললে চলবে না, আসতেই হবে এই অসাধারণ জায়গায়। তবে একদম সকালে আসার চেষ্টা করবেন, তাহলে এখানে প্রচুর মাছ দেখতে পাবেন। এরপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে ফিরে এসে দুপুরে পুরো রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আমরা রাত্রেবেলাতেই বাসের টিকিট বুক করে বাসে করে চলে এসেছিলাম সোজা কাঁচরাপাড়া। আপনারা চাইলে এই রাতটা আপনারা স্টে করতে পারেন। স্টে করে আপনাদের চতুর্থ দিনে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন বিচিত্রপুর, সায়েন্স সিটি, আরও যদি কিছু মিস হয়ে থাকে সেগুলো। দীঘায় যাতায়াত করার জন্য আমার মনে হলো আমরা যারা হাওড়া থেকে অনেক দূরে থাকি তাদের জন্য বাস রুটটাই ঠিক। যাই হোক, আপনাদের মতো করে আপনারা ডিসিশন নেবেন। তাহলে বন্ধুরা, এই ট্যুরটি করতে আমাদের মোট কত খরচ হয়েছে সেই হিসাব আমি আপনাদের সামনে দিলাম। আমাদের যা খরচ হয়েছে সেই হিসাবটা, আমরা বাসে করে গিয়েছিলাম, আমাদের তিনটে টিকিট ছিল 300 টাকা করে, মোট 900 টাকা। বাসে করে ফিরেছিলাম 350 টাকা করে পড়েছিল পার হেড, সেক্ষেত্রেও 3টি টিকিট ছিল 350 করে, 1050 টাকা। হোটেল আমরা 3 দিনের জন্য বুক করেছিলাম 1400 টাকা করে, মোট 4200 টাকা। গাড়ি ভাড়া ডে 2 সাইট সিনের জন্য আমাদের পড়েছিল 900 টাকা, আর ডে 3 সাইট সিনের জন্য আমরা টোটো করেছিলাম, পড়েছিল 700 টাকা। এই টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য আমাদের বিভিন্ন টোটো ভাড়া করতে হচ্ছে বিভিন্ন সময়। ওই মোট আমরা 400 টাকার মতো টোটো ভাড়া করেছিলাম। আর মোট 3 দিনে খাওয়া দাওয়া হয়েছে ওই 2500 থেকে 2700 টাকা। আর জলের একটা 10 লিটারের জার কিনেছিলাম, মোট পড়েছিল 110 টাকা।
এবং পার্কিং অন্যান্য বেশ কিছু খরচ রয়েছে, সেগুলো এক্সট্রা ধরলে আমি ধরলাম আরও 500 টাকা খরচ হয়েছে। তাহলে এই ট্যুর করতে আমাদের মোট খরচ হয়েছে 11,470 টাকা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।